ঠিক আছে। নেটওয়ার্ক তো ডিস্টার্ব। গ্রুপ সি এবং গ্রুপ ডি, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরিবর্তিত সিলেবাসের যে অংশগুলো নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম সেই আলোচনাটাকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। যে অংশটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে অর্থনীতির বিভিন্ন বিষয়। তার মধ্যে আমরা পার ক্যাপিটা ইনকাম আমরা আলোচনা করেছিলাম। পার ক্যাপিটা ইনকাম এই যে পার ক্যাপিটা ইনকামটা আমরা কোথায় মেনলি আলোচনা করি? পার ক্যাপিটা ইনকামটা আমরা মূলত আলোচনা করি প্রতি ব্যক্তি আয়। প্রতি ব্যক্তি আয়, প্রতি ব্যক্তি আয় বলতে আমরা কি বলেছিলাম? যে দেশের মোট আয়কে যদি আমরা জনসংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রতি ব্যক্তি আয় পাবো, প্রথম কথা। এবার এই প্রতি ব্যক্তি আয় থেকে আমরা কি জানতে পারি? একটা দেশের উন্নয়ন হচ্ছে কিনা। সাধারণত এই যে হিসাবটা, পার ক্যাপিটা ইনকামের যে হিসাবটা, সেই হিসাবটা একটা খুব সাধারণ হিসাব। আমরা পরিভাষায় বলি র হিসাব। কেন না, যেহেতু আমাদের দেশে অর্থনৈতিক বন্টন বৈষম্য রয়েছে, এই অর্থনৈতিক বন্টন বৈষম্য থাকার জন্য কি হয় না, পার ক্যাপিটা ইনকাম থেকে আমরা দেশের প্রকৃত চিত্রটা বুঝতে পারি না। প্রকৃত চিত্রটা বুঝবার জন্য আরো অনেক পদ্ধতি রয়েছে। তথাপি প্রাথমিকভাবে এটুকু বলা যায় যে আমরা পার ক্যাপিটা ইনকাম বা প্রতি ব্যক্তি আয় থেকে দেশের অর্থনীতি সম্পর্কিত একটা ধারণা লাভ করতে পারি। এটা হচ্ছে প্রথম কথা। এইবারে আমরা চলে যাচ্ছি পরের পোর্শনে, মানে পরের আলোচনায়, এই সেম টপিকের উপর পরের আলোচনা। সেটা হচ্ছে যে কোন দেশের জাতীয় আয় কোন কোন ক্ষেত্র থেকে আসে। আমরা বলেছিলাম তিনটে ক্ষেত্রের নাম: প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র এবং সেবামূলক ক্ষেত্র। ওকে, কোনটাকে কি বলে সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি।
এখন দেখা যায় যে বেশিরভাগ অনুন্নত দেশে কি হয়, প্রাথমিক ক্ষেত্রে প্রাধান্য থাকে। দেশটা যত উন্নতি করতে থাকে তত লোকজন প্রাথমিক ক্ষেত্র থেকে মাধ্যমিক এবং সেবামূলক মূলক ক্ষেত্রের দিকে যেতে থাকে। হলো, তাও ঠিক আছে। এইবারে ঘটনা হচ্ছে যে আমরা আরো একটা শব্দ নিয়ে আলোচনা করব, যে শব্দটা তোমরা প্রতি বছরই শুনে থাকো। সেই শব্দটা হচ্ছে বাজেট। বাজেট, এই বাজেট জিনিসটা কি? বাজেট কথাটার মানে হচ্ছে কোনো এক আর্থিক বছরে, কোনো এক আর্থিক বছরে দেশের সম্ভাব্য আয় কত হতে পারে সেটা হিসাব করে তার ভিত্তিতে আমরা সম্ভাব্য ব্যয়টাকে নির্ধারণ করি। কি বললাম? বাজেট মানে হচ্ছে এক বছরের আয় এবং ব্যয়ের যে হিসাব, তার উপস্থাপনা, পরিবেশন, এটাকেই আমরা বলি বাজেট। ঠিক আছে? তাহলে বাজেটে আমরা যে বিষয়ের ওপর প্রাধান্য দেব, যে ক্ষেত্রের ওপর প্রাধান্য দেব, সেই ক্ষেত্রে আমাদের বিনিয়োগ করা হয়ে থাকে, বিনিয়োগ বাড়ানো হয়ে থাকে। যদি আমরা ভারতবর্ষের অর্থনীতির বিষয়টা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে প্রথমে আমরা কৃষির ওপর গুরুত্ব দিয়েছিলাম, তারপর শিল্পের ওপর গুরুত্ব দিয়েছিলাম, তারপর থেকে আমরা বুঝলাম কৃষি এবং শিল্পকে পারস্পরিক ভাবে চলতে হবে। কোনো একটা ক্ষেত্রের ওপর বেশি গুরুত্ব দিলে অন্য ক্ষেত্রটা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে বাজেটের ক্ষেত্রে কি হয়, বাজেটের দুটো খাত রয়েছে। একটা হচ্ছে চলতি খাত, একটা হচ্ছে মূলধনী খাত। মানে দেশটা যখন পরিচালিত হতে থাকে তখন চলতি খাতের মাধ্যমেই, চলতি খাতের মাধ্যমেই আমরা হিসাব পাই যে দেশটা অগ্রগতি কিরকম হচ্ছে। আর মূলধনী খাত মানে, মূলধনী খাত মানে যেটা আমাদের মূলধনী দ্রব্য উৎপাদন করছে। তাহলে মূলধনী দ্রব্য কাকে বলে? মূলধনী দ্রব্য মানে কিন্তু টাকা পয়সা নয়। যখন আমরা বলি মূলধনী দ্রব্য, তখন আমাদেরকে বুঝতে হবে যে যন্ত্রপাতি, বিভিন্ন দীর্ঘস্থায়ী যন্ত্রপাতি, এটা কিন্তু মূলধনীর মধ্যে পড়ে। আমাদের এইটুকু বোঝা যথেষ্ট। কারণ কোনটা চলতি খাতে আসবে, কোনটা মূলধনী খাতে আসতে পারে, এটা সম্পর্কিত তোমাদের কিছু প্রশ্ন হতে পারে। আচ্ছা, আর একটা বিষয় যেটা খুব প্রয়োজন, সেটা হচ্ছে কর ব্যবস্থা। এটাকে একটু আমরা বর্ণনা করব এবং আলোচনা করব। আমাদের সবারই একটা ভুল ধারণা আছে যে আমরা কর দিই, কর দিই বলে সরকারের উচিত আমাদেরকে কিছু সুবিধা দেওয়া। ঠিক আছে? কি বললাম? যে আমরা কর দিই মানে আমরা বোঝাতে চাই যে আমরা সরকারকে কিছু কর বা ট্যাক্স দিচ্ছি বলে সরকারের আমাদেরকে কিছু সুবিধা দেওয়া উচিত। কিন্তু কর শব্দটার অর্থ যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে আমরা ইংলিশে বলি কম্পালসারি পেমেন্ট টু দ্য গভর্নমেন্ট উইদাউট এক্সপেক্টিং এনি প্রিভিলেজ ফ্রম দেয়ার সাইড। মানে শর্তবিহীন, বাধ্যতামূলক
অর্থ প্রদানকেই বলা হয় কর। সরকারকে শর্তবিহীন অর্থ প্রদানকেই বলা হয় কর। মানে আমি কর দিচ্ছি বলে আমি কোনো সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে ক্লেম করতে বা দাবি করতে পারি না। বোঝা গেল কথাটা? এইবারে এই যে কর ব্যবস্থা, এই কর ব্যবস্থার কিছু ভালো দিক আছে, মানে কিছু গুরুত্বপূর্ণ দিক আছে কেন আমরা কর আরোপ করি। তার মধ্যে প্রথমটা হচ্ছে সরকারের আয়। কর ব্যবস্থা হলো সরকারের আয়, বা আমরা অর্থনীতির ভাষায় বলি রাজস্ব আদায়ের হাতিয়ার। কর হচ্ছে সরকারের রাজস্ব আদায়ের হাতিয়ার। ঠিক আছে? কর আরোপ করে সরকার আয় করে। ঠিক। তবে একটা কথা মনে রাখবে যে কর ব্যবস্থার প্রকৃত উদ্দেশ্য হলো আয় বন্টনের বৈষম্য দূর করা। তাহলে আরেকটা উদ্দেশ্য কি হচ্ছে কর ব্যবস্থা? হচ্ছে আয় বন্টন বৈষম্য দূর করা। ঠিক আছে? তাহলে আয় বন্টনের বৈষম্য দূর করা। তাহলে একটা হলো রাজস্ব আদায়, একটা হচ্ছে আয় বন্টনের বৈষম্য দূর করা। তাহলে মুখ্য উদ্দেশ্য কর ব্যবস্থার হচ্ছে দুটো, একটা হচ্ছে রাজস্ব আদায় আর একটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য দূর করা। এবার কর আরোপের যে পদ্ধতি আছে বা নিয়ম আছে, কর কত ধরনের হয় আমরা সেটা নিয়ে আলোচনা করব। মূলত কর হয় দুই প্রকার। কি কি? একটাকে আমরা বলছি প্রত্যক্ষ কর, অন্যটাকে আমরা বলছি পরোক্ষ কর। তাহলে করকে আমরা দুটো ধরনে ভাগ করছি। একটা ধরন হচ্ছে প্রত্যক্ষ কর, একটা ধরন হচ্ছে পরোক্ষ কর। তাহলে প্রত্যক্ষ কর আর পরোক্ষ কর কি জিনিস? যখন এখানে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম আছে। ঠিক আছে? কিরকম টার্ম আছে না, একটাকে আমরা বলছি ইনসিডেন্স অফ ট্যাক্স বা কর ঘাত, আর হচ্ছে কর পাত। করাঘাত মানে যার ওপর আরোপ করা হচ্ছে, করাপাত মানে যে প্রদান করছে। বা এটাকে আমরা ইংলিশে বলি, ইংলিশের টার্ম এটাকে বলি ইনসিডেন্স অফ ট্যাক্স অফ ট্যাক্স, আর এটাকে আমরা বলি পেমেন্ট অফ ট্যাক্স। এখন কথা হচ্ছে যে যখন ইনসিডেন্স অফ ট্যাক্স আর পেমেন্ট অফ ট্যাক্স এই দুটো একই ব্যক্তির উপরে পড়ে, তখন সেটাকে আমরা বলি প্রত্যক্ষ কর। যখন ইনসিডেন্স অফ ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অফ ট্যাক্স দুটো একই ব্যক্তির দ্বারা ঘটে বা সংস্থার দ্বারা ঘটে, সেটাকে আমরা বলি প্রত্যক্ষ কর। ঠিক। আর যখন
ইনসিডেন্স অফ ট্যাক্স কারোর উপরে পড়ছে, সেটা পেমেন্ট করছে অন্যজন, তখন সেটাকে আমরা বলি পরোক্ষ কর। ভালো করে শুনেও ভালো করে মনে রাখো, মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, সবসময় সবকিছু যে লিখতেই হবে এমন মানে নেই, জিনিসটা ভালো করে বুঝে রাখো। কারণ তোমাদের যেটা হিসাবে আছে সে সবগুলো তুমি যদি লিখতে যাও তাহলে বিষয়টা তোমার কাছে বেশি জটিল হবে। তাই জন্য আমি যত সহজ করে বোঝানো যায় তত সহজ করে বোঝাবার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে ইনসিডেন্স অফ ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অফ ট্যাক্স যদি একই ব্যক্তি করে তাহলে সেটাকে আমরা বলছি প্রত্যক্ষ কর। আর ইনসিডেন্স অফ ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অফ ট্যাক্স যদি আলাদা ব্যক্তি করে তাহলে আমরা সেটাকে বলছি পরোক্ষ কর। ক্লিয়ার? এতদূর পর্যন্ত বোঝা গেল? তাহলে কর ব্যবস্থা থেকে সরকারি আয় হচ্ছে বা রাজস্ব সংগৃহীত হচ্ছে, আর হচ্ছে আয় বন্টন বৈষম্য দূর করবার জন্য কর ব্যবস্থা চালু আছে। দুই প্রকার কর হয়, একটা প্রত্যক্ষ কর, একটা পরোক্ষ কর। এবারে দুটো টার্ম আছে, করাঘাত আর করপাত। করাঘাত মানে হচ্ছে ইনসিডেন্স অফ ট্যাক্স, করপাত মানে হচ্ছে পেমেন্ট অফ ট্যাক্স। যখন ইনসিডেন্স অফ ট্যাক্স এন্ড পেমেন্ট অফ ট্যাক্স একই ব্যক্তি করে তখন সেটা হয় প্রত্যক্ষ কর। আর যখন ইনসিডেন্স অফ ট্যাক্স এন্ড পেমেন্ট অফ ট্যাক্স আলাদা আলাদা ব্যক্তি করে তখন সেটাকে বলে পরোক্ষ কর। বুঝলাম? ডেফিনেশন বুঝলাম, সংজ্ঞা বোঝা গেল। ঘটনাটা কিরকম? যেমন দেখে নাও, যদি কারোর কিছু লেখার থাকে লিখে নাও, তারপরে এগোচ্ছি। যেমন মনে করো, যখন কোনো ব্যক্তির আয়ের ওপর আয়কর আরোপিত হয়, কোনো ব্যক্তি বা সংস্থার উপর যখন আয়কর আরোপিত হয়, সেক্ষেত্রে যার উপর কর আরোপিত হয় তাকেই কর প্রদান করতে হয়। যে ব্যক্তির ওপর কর আরোপিত হয় সেই ব্যক্তিকেই কর প্রদান করতে হয়। এইটা হচ্ছে প্রত্যক্ষ করের উদাহরণ। ঠিক আছে? আর পরোক্ষ করের উদাহরণ হচ্ছে বাণিজ্য কর। কর হতে পারে যেটাকে আমরা বলি সেলস ট্যাক্স। এখানে কি হচ্ছে, একটা লোক উৎপাদন করছে, সেই লোকটার উৎপাদনের উপরে করটা আরোপিত হচ্ছে। ঠিক আছে? কিন্তু বিক্রেতা কি করে, পুরো করটাই সে নিজে একা প্রদান করে না। সে কি করে, করটা যারা দ্রব্য কিনছে তাদের ঘাট থেকে আদায় করে নেয়। ঠিক আছে? মানে মনে করো একটা দ্রব্যের থেকে তাকে কর দিতে হচ্ছে 50 টাকা, তাহলে সে চেষ্টা করবে যে অন্তত 25 টাকা অন্যের কাছ থেকে আদায় করে নিয়ে বাকি 25 টাকা নিজে দিতে। বা যদি দ্রব্যটা এরকম হয়, খুব ডিমান্ডিং একটা কমোডিটি, সেক্ষেত্রে কি হয়,
না, বেশিরভাগ অংশটাই কি করে, বেশিরভাগ অংশটাই যে কিনছে তার ঘাট থেকে আদায় করে নিয়ে সরকারকে দিয়ে দিচ্ছে। এবার এই পরোক্ষ করের আধুনিকতম নিদর্শন হচ্ছে জিএসটি। এইবারে আসো গল্পে। আধুনিকতম নিদর্শন হচ্ছে জিএসটি। অনেক সময় প্রশ্ন করে যে জিএসটি প্রত্যক্ষ কর না পরোক্ষ কর। এটা অনেকবার জিএসটি চালু হওয়ার পরে বিভিন্ন যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাতে এই কোশ্চেনটা কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে যে জিএসটিটা কি। জিএসটি হচ্ছে একটা পরোক্ষ কর। বল স্যার তাহলে বাণিজ্য কর যে ছিল তার সঙ্গে জিএসটির পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আগে পার্ট পার্ট করে, মানে উৎপাদক থেকে হোলসেলার, হোলসেলার থেকে রিটেলার, এমনি করে করে ট্যাক্স গুলো দিতে হতো। এই সবগুলোকে একসাথে করে আমরা জিএসটি তৈরি করেছি। ঠিক আছে, এটা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ফুল কথাটার মানে কি, জিএসটি পুরো কথাটা কি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এখানে একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা হচ্ছে যে দেখবে আগে যখন আমরা কোনো জিনিস কিনতে যেতাম, বিশেষ করে ইলেকট্রনিক গ্যাজেটস বা আর অনেক খাবার খাদ্যদ্রব্য আছে যেগুলো প্যাকেজ ফুড বলা হয়, তো সেই দ্রব্যগুলোর ক্ষেত্রে দাম একটা এমআরপি একটা লেখা থাকে। এমআরপি লেখা থাকে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। ম্যাক্সিমাম রিটেল প্রাইস মানে সর্বোচ্চ কত দাম ধার্য করা যেতে পারে। এইবারে কি হতো, উৎপাদক যারা তারা এমআরপিটা হাই রাখতো এবং তার উপরে ডিসকাউন্ট দিত, তার উপরে তোমাকে বোঝাতো যে দেখো আমি এত কম দিচ্ছি ইত্যাদি। কিন্তু জিএসটি চালু হওয়ার পরে এই যে জিএসটিটা কাটা হচ্ছে, এই জিএসটিটা কাটা হচ্ছে কিন্তু এমআরপির উপর। তাহলে যে বিক্রি করছে তাকে জিএসটি দিতে হচ্ছে। এবার সে যত বেশি এমআরপি রাখবে তাকে তত বেশি জিএসটি দিতে হবে। বুঝতে পারলাম কথাটা? এমআরপির উপরে জিএসটি হচ্ছে, তাহলে যত বেশি এমআরপি থাকবে তত বেশি জিএসটি দিতে হবে। ঠিক, এটা এই জন্য প্রথমে যখন জিএসটি চালু হয়েছিল তখন একটা বড় অংশ ব্যবসায়ী এটা বিরোধিতা করেছিল। সাধারণত আমরা দু ধরনের জিএসটি দেখতে পাই, তিন ধরনের হয়, কিন্তু আমাদের মেনলি আমরা যে দুটো দেখতে পাই সেটা হচ্ছে, একটা হচ্ছে সেন্ট্রাল জিএসটি, সিজিএসটি, এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট তোলে। আর এসজিএসটি, এই টাকাটা রাজ্য সরকার তোলে। আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে আইজিএসটি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডের থেকে করা। এটা খুব বেশি ব্যবহার হয় না, আমাদের মূলত এই দু ধরনের নিয়ে বেশি দেখতে পাও। যে কোনো যদি তুমি বিল নাও কোনো হোটেল রেস্টুরেন্ট বা মেডিসিনের, সেই মেডিসিনের বিল যখন থাকে তখন সিজিএসটি এবং এসজিএসটি মেনশন করা থাকে। এটা মেনশন করতে হয়। আমরা তো দোকানে চলে যাই ওষুধ নিতে, কোনো ওষুধ নিলাম, বিল নিলাম না, পাকা বিল নিলাম না। এই পাকা বিল না নেওয়ার জন্য কি হয়, ব্যবসায়ী লাভবান হয়। কারণ সে যখনই পাকা বিল দেবে তখন তাকে মেনশন করতে হবে সে জিএসটি কত নিচ্ছে, সিজিএসটি কত নিচ্ছে। ঠিক আছে, এবার কি হয় না, আমরা অনেক সময় দোকানে যাই, দোকানে গিয়ে বলি আমাকে দুটো 5টা র্যান্টেক দিন তো। তা 5টা র্যান্টেকের সে কি হিসাব করেছে, 5টা র্যান্টেক দিয়ে দিল। ঠিক আছে, এইবারে সে 10টা যদি স্ট্রিপ হয় তাহলে সে গোটাটার মধ্যে ভাগ করে নিলে এমন ভাবে
যে গোটা ট্যাক্সের টাকাটাই তুমি দিচ্ছ। ঠিক আছে, সেই জন্য ওষুধপত্র কেনা বা কোনো স্থায়ী ভোগ্যদ্রব্য কেনা, তাই স্থায়ী ভোগ্যদ্রব্য মানে কি? স্থায়ী ভোগ্যদ্রব্য মানে হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেট হতে পারে, টিভি হতে পারে, গাড়ি হতে পারে, সবগুলো যেগুলো দীর্ঘস্থায়ী, মানে তুমি প্রতিদিন কিনছো না, মাঝে মাঝে কিনছো বা একবার কিনছো। এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে যখন আমাদের বিল প্রয়োজন হয়, তখন তারা কিন্তু জিএসটি, এসজিএসটি ইত্যাদি করে। দেখবে কোনো কোনো ক্ষেত্রে আমরা যখন অনলাইনে কোনো জিনিস অর্ডার করি, তখন সেখানে স্পষ্ট লেখা থাকে জিএসটি ছাড়া বা জিএসটি সমেত কত টাকা পড়ছে। ঠিক আছে, তাহলে জিএসটিটা এখন খুব গুরুত্বপূর্ণ একটা কর ব্যবস্থা। এই কর ব্যবস্থা অবশ্যই পরোক্ষ কর ব্যবস্থা। ঠিক আছে, অনেকগুলো ছোট ছোট করকে একত্রিত করে জিএসটি করা হয়েছে। জিএসটির ফলে বাণিজ্য ক্ষেত্রে উন্নতি যেমন হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিও হয়েছে। দুটো দিকই আছে, ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তবে প্রথম দিকে লোকে যেমন ভাবছিল যে পুরোটাই খারাপ দিক, সেরকম কিন্তু নয়। এটা কর আদায়ের একটা পদ্ধতি, সুতরাং এটা একটা নতুন পদ্ধতি। এর আগে যেটা আমাদের ছিল জিএসটির আগে, সেটাকে আমরা বলতাম ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট। ফুল ফর্ম কি? ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট। এই ভ্যাটের পরবর্তী কনসেপ্ট আমরা নিয়ে এলাম জিএসটি বলে, আরো অ্যাডভান্স একটা ভার্সন। যে জিএসটিটা আজকের দিনে খুবই একটা আলোচ্য বিষয়, এবং রিসেন্টে আমরা দেখলাম সেপ্টেম্বর মাসে যে জিএসটি কিছু কিছু ক্ষেত্রে জিএসটিটা কমানো হলো। এই কমানোর ফলে জিনিসপত্রের দাম, কিছু জিনিসপত্র, সব না, কিছু জিনিসপত্রের দামে পরিবর্তন ঘটলো। রাইট, এতটা বোঝা গেল। এবার এবারে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যে স্যার, প্রত্যক্ষ কর আর পরোক্ষ কর যাই হোক না কেন, আলটিমেটলি সরকারের রাজস্ব আদায় হচ্ছে। একমত সবারই সাথে? যদি এটা মনে হচ্ছে তাহলে আমি সে বিষয়ে একমত। কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে দ্বিতীয় উদ্দেশ্যটা ছিল, সেকেন্ডারি উদ্দেশ্যটা ছিল যে আয় বৈষম্য দূর করা। ঠিক আছে, এই আয় বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে মনে রাখবে যে প্রত্যক্ষ কর আরোপ বেশি গুরুত্বপূর্ণ। বল কেন স্যার? তাহলে তো আমরা প্রত্যক্ষ করই সবসময় লাগাতে পারি, লাগাই না কেন? কারণটা হচ্ছে প্রত্যক্ষ কর যখন আরোপ করা হয়, তখন প্রত্যক্ষ কর আরোপ করলে সরকারকে মানুষ দায়ী করে। কেন দায়ী করে? পরোক্ষ করে জিএসটি আসার পর থেকে লোকে পরোক্ষ করটা কতটা দিচ্ছে সেটা বুঝতে পারে, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু মানুষ পরোক্ষ কর কতটা, সরি, আরোপ, পরোক্ষ কর কতটা দিচ্ছি এটা মানুষ বুঝতে পারতো না। আর যখন মানুষ বুঝতে পারবে না যে সে সরকারকে
কত কর দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে সরকারের বিরোধিতা করবে না। ঠিক আছে, এবার প্রত্যক্ষ কর আরোপ করা হলে যে ব্যক্তি কর দিচ্ছে সে বুঝতে পারে যে সরকারকে সে কত টাকা কর দিচ্ছে। তখন কি হয়, যদি বেশি বেশি প্রত্যক্ষ কর আরোপ করা হয় তখন সরকারের প্রতি তাদের একটা বিতৃষ্ণা জন্মায়, যে সরকার আমার কাছ থেকে বেশি টাকা নিয়ে নিচ্ছে। আর আয় বন্টন বৈষম্য দূর করতে গেলে প্রত্যক্ষ কর আরোপ করাটা বেশি গুরুত্বপূর্ণ পরোক্ষ কর আরোপ করার থেকে। কিন্তু কিন্তু ভারতবর্ষের মতো দেশে, যেখানে মানুষের আয়ের পরিমাণ কম, সেই সমস্ত দেশে কি হয়, সেই সমস্ত দেশে সরকার বাধ্য হয় পরোক্ষ কর আরোপ করতে। কেন? প্রত্যক্ষ কর মানে আয় কর, মনে করো আমি তোমাদেরকে আয় কর দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আয় কর, এবারে কি হচ্ছে, আয় কর দিয়ে যখন আমি বুঝাচ্ছি তোমাদেরকে, দেখো একটা লোককে একটা নির্দিষ্ট স্ল্যাব আছে, মানে সে 1 লাখ, 5 lakhs, 20 lakhs, যেরকম ইনকাম করছে তার উপরে তাকে প্রত্যক্ষ কর দিতে হচ্ছে। তাই তাহলে মানুষ এটা ভাবতে পারে যে আমি কষ্ট করে বেশি ইনকাম করব, তাহলে আমি টাকাটা সরকারকে কেন দেব, তাহলে তাদের বেশি কাজ করার যে মানসিকতাটা সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা এক। দ্বিতীয় আর একটা দিক হচ্ছে, ভারতবর্ষের মতো দেশে আয়ের যে লোক, মানে আয় যারা করছে তাদের বেশিরভাগই কিন্তু কম পরিমাণ আয় করে। ফলে এই যে স্ল্যাব বলি আমরা, ধাপ বলি, এই ধাপের মধ্যে অনেক লোক পড়ে না, ফলে তাদের কাছ থেকে আমরা কর হিসাবে টাকা পাই না। কিন্তু পরোক্ষ কর যদি আরোপিত হয়, সেক্ষেত্রে কোনো ব্যক্তি যখনই সেই জিনিসটা কিনছে তখন সে কর দিতে বাধ্য হচ্ছে। বুঝা গেল? যে যখনই সে জিনিসটা কিনছে তখনই কর দিতে বাধ্য হচ্ছে। দোকানদার তাকে জিজ্ঞাসা করবে না যে আপনি কত হাজার টাকা রোজগার করেন, দোকানদার তাকে জিজ্ঞাসা করবে না আপনি কত হাজার টাকা, কত লাখ টাকা ইয়ারলি রোজগার করেন। আপনি জিনিসটা কিনতে চান, আপনাকে এই পরিমাণ কর দিতে হবে। তাহলে ভারতের জনসংখ্যায়, ভারতের মতো অনুন্নত বা উন্নয়নশীল, যেটা বলে উন্নয়নশীল তো একটা ধাপ পাওয়া যায়, উন্নয়নশীল বলে কিছু হয় না, কারণ একবার ধাক্কা খেলেই সে যদি পড়ে যায় তাহলে আর ওঠাটা খুব মুশকিল। তাহলে তথাপি আমরা বর্তমানে উন্নয়নশীল টার্মটার সঙ্গে বেশি অনুন্নত বললে আমাদের খারাপ লাগে। এই ভারতকে অনুন্নত দেশ বলছে। উন্নয়নশীল দেশ হিসাবে যদি আমরা দেখি তাহলে এখানে মানুষের আয় কম, তা প্রত্যক্ষ কর দেবার বা সংগ্রহ করবার রাস্তা কম, দুটোই। দেবার ক্ষমতাও কম, সংগ্রহ করার রাস্তাও কম। কিন্তু দ্রব্যের উপর যখন কর আরোপ করা হচ্ছে, মানে তুমি একটা জায়গায় যাচ্ছ, একটা হোটেলে রেস্টুরেন্টে যাচ্ছ, ঠিক আছে, সেই রেস্টুরেন্টে গিয়ে তোমার কাছ থেকে কি করছে, প্রমোদ কর, এন্টারটেনমেন্ট ট্যাক্স, প্রমোদ কর বা বিনোদন কর। মানে এই যে পরোক্ষ কর, এখানে তুমি নিজে গিয়ে ধরা দিচ্ছ যে আমি একটা ভালো হোটেলে খাবো বা ভালো জায়গাতে থাকবো,
তার জন্য আমি কর দিতে রাজি আছি, তুমিই বলে দিচ্ছ। তাহলে সরকারের অসুবিধা কিছু নেই, সরকার ট্যাক্স চাপিয়ে দিল, বললো 18% হতে পারে, 10% হতে পারে, যেরকম যেরকম স্ল্যাব আছে, বিষয় আছে, 5% হতে পারে। এবার এটা যে সরকার আরোপ করে দিল, তুমি যদি এইগুলোর মধ্যে কোনোটা উপভোগ করতে চাও, তুমি এই করটা দিতে বাধ্য। ওই জন্য আমি প্রথমেই বললাম বাধ্যতামূলক ভাবে প্রদেয় অর্থ। পরের ডেফিনেশনে আমি প্রথমেই ওই জন্য বললাম বাধ্যতামূলক ভাবে প্রদেয় অর্থ। তুমি একটা হোটেলে গেছো, তুমি বলতে পারো না যে আমি বিনোদন কর দেব না, বা আমি কি বলে প্রমোদ কর দেব না, কারণ ওটা তোমার বিলের মধ্যে ইনক্লুড হয়ে থাকবে। ঠিক আছে? এর ফলে কি হচ্ছে, ভারতের মতো দেশে দেখা যায় বেশিরভাগ অংশই আমরা পরোক্ষ কর আরোপ করি, যাতে আমাদের আয়ের রাস্তাটা প্রকট হয়। আয়ের রাস্তা প্রকট হলেও কর ব্যবস্থা, আমাদের প্রচলিত কর ব্যবস্থায় যদি পরোক্ষ করের প্রাধান্য থাকে, আমাদের প্রচলিত কর ব্যবস্থায় যদি পরোক্ষ করের প্রাধান্য থাকে, সেক্ষেত্রে কর আরোপের দ্বিতীয় শর্তটি পূরণ হয় না, মানে আয় বন্টন বৈষম্য দূরীকরণ সম্ভব হয় না। পরিষ্কার? আচ্ছা, তাহলে আমরা এইটুকু বিষয়টা কর ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম। আর একটা কথা যেটা আছে, সেটা কর ব্যবস্থার মধ্যেই পড়ে প্রগতিশীল কর। এই প্রগতিশীল করটা কিরকম হচ্ছে, তোমার আয় যত বাড়ছে পার্সেন্টেজের হিসাবে তোমার উপর বেশি বেশি কর আরোপিত হচ্ছে। ঠিক আছে? যত আয় বাড়ছে তত তোমাকে বেশি বেশি ট্যাক্স দিতে হচ্ছে। এটা হচ্ছে প্রগতিশীল কর। আর একটা হচ্ছে অধোগতিশীল কর। মানে আয় বাড়ার সাথে সাথে পার্সেন্টেজটা কমে কমে আসছে, এটাতে আয় বাড়ার সাথে সাথে পার্সেন্টেজটা বেড়ে বেড়ে যাচ্ছে, এটাতে আয় বাড়ার সাথে সাথে পার্সেন্টেজটা কমে কমে আসছে। তবে আমাদের দেশে মূলত এইটা বেশি প্রচলিত আছে, এটা তুলনামূলকভাবে কম প্রচলিত আছে। ঠিক, কর ব্যবস্থা সম্পর্কে এতটুকুই।